যায় না, বড় প্রবলেম। সমস্যা নেই ম্যাম, আপনাকে আমি স্পটলাইট করে দিচ্ছি, আপনাকে দেখা যাবে। আমরা আজকে পড়বো কার্সিনোমা অফ ব্রেস্ট। মেইনলি আমরা চলে আসি ফার্স্টে রিস্ক ফ্যাক্টরস। হোয়াট আর দ্য রিস্ক ফ্যাক্টরস রেসপন্সিবল ফর ব্রেস্ট ক্যান্সার। এক এক করে যদি আমরা যাই, ফার্স্টে আসছে জিওগ্রাফিক্যালের মধ্যে আসতেছে যে কার্সিনোমা অফ দি ব্রেস্ট occurs commonly in the western world, about 3 to 5% of all death in women, and developing countries it accounts for 1 to 3%. Nowadays আমরা জানি যে ব্রেস্ট ক্যান্সার is the leading cause of death in case of women. এখানে যে আমরা ওয়ার্ল্ড ম্যাপ দেখতে পাচ্ছি, এখানে পিঙ্ক পার্পেল যেটা, সেখান থেকে ডার্ক পিঙ্ক থেকে স্টার্ট করে জাস্ট ব্লুর দিকে যাবে, এটা হায়ার টু লোয়ার ইনসিডেন্স অফ ব্রেস্ট ক্যান্সার শো করছে। নেক্সট রিস্ক ফ্যাক্টরস হচ্ছে এজ। উইথ দ্য অ্যাডভান্সিং অফ এজ চান্সেস অফ ব্রেস্ট ক্যান্সার ইজ মোর। এখন ইদানিং দেখা যাচ্ছে যে 40 to 45 ইয়ার্স ওমেনদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার ইনসিডেন্সটা অনেক বেশি। আর কার্সিনোমা অফ দি ব্রেস্ট এক্সট্রিমলি রেয়ার বিলো দ্য এজ অফ দি 20 ইয়ার্স। সেখানে দেখা যায় যে জুভেনাইল ব্রেস্ট ক্যান্সার কখনো কখনো পাওয়া যায়, বাট লেস কমন। জেনেটিক ফ্যাক্টরস এর মধ্যে আসতেছে কমনলি যেটা ফ্যামিলি হিস্ট্রি অফ ব্রেস্ট ক্যান্সার ইন জেনারেল পপুলেশন, মেইনলি ইনহেরিটেড, যেটা জেনেটিক জিন রেসপন্সিবল ফর ব্রেস্ট ক্যান্সার। এর মধ্যে জিন মিউটেশনস হয় BRCA1 and BRCA2, যেটা আমরা বলে থাকি ব্রেস্ট ক্যান্সার জিন 1 and ব্রেস্ট কার্সিনোমা জিন 2. BRCA1 and BRCA2 increase the risk of breast cancer and ovarian cancer. আর আছে P53 জিন। এই তিনটা জিন মেইনলি রেসপন্সিবল ফর breast cancer genetic factor এর মধ্যে। মেইনলি কি BRCA1 and 2 gene produce tumor suppressor gene that helps in repair DNA and stabilize the cells genetic material. যখন মিউটেটেড হয়ে যায় or altered হয়ে যায়, তখন DNA damage may not be repaired properly. তখন এই যে ডিএনএ ড্যামেজটা রিপেয়ার হতে পারে না যখন হচ্ছে BRCA1 2টা মিউটেটেড হয়ে গিয়েছে, যার ফলে সেলস আর মোর লাইকলি টু ডেভেলপ অ্যাডিশনাল জেনেটিক অল্টারেশন দ্যাট ফাইনালি লিড টু ক্যান্সার। এন্ডোক্রাইন ও রিপ্রোডাক্টিভ হিস্ট্রি, যেটা তার মধ্যে আসতেছে হচ্ছে আর্লি এজ অ্যাট মেনার্কি, দ্যাট ইজ স্টার্ট অফ মিনিস্ট্রেশন লেস দ্যান 12 years, and late age of menopause and late age of first pregnancy, that is null or nulliparity. More than 30 years of age এ যদি কারো ফার্স্ট বেবি হয় আর nulliparity, সেটাও একটা রেসপন্সিবল ফ্যাক্টর। ইউজ অফ কম্বাইন্ড ইস্ট্রোজেন প্রজেস্টেরন পিল, দ্যাট ইজ দ্য HRT। এটা HRT দেখা যায় মেইনলি ইউরোপিয়ান ওমেনদের ক্ষেত্রে মেইনলি রেসপন্সিবল। আমাদের এশিয়ান ওমেনরা HRT থেরাপিটা কম নিয়ে থাকে, ওরা বেশি নিয়ে থাকে। ইউজ অফ ওরাল কন্ট্রাসেপটিভস। এখন পোস্ট মেনোপজাল ওমেনদের ক্ষেত্রে দেখা যায় যে ব্রেস্ট ক্যান্সার ইজ মোস্ট কমন ইন ওবেস। কেন? কারণ ইনক্রিজ কনভার্সন অফ স্টেরয়েড হরমোন টু এস্ট্রাডিওল ইন বডি ফ্যাট, এটা ওবেস ওমেনদের ক্ষেত্রে। আরেকটা রিস্ক ফ্যাক্টরস হচ্ছে প্রিভিয়াস রেডিয়েশন থেরাপি টু চেস্ট ওয়াল। Women who have been treated with mental radiotherapy as a part of management of Hodgkin's disease, in which significant doses of radiation to the breast are received during childhood period, and the risk appears about a decade after treatment and is higher if radiotherapy occurs during breast development. আরেকটা হচ্ছে diet. This is some evidence that there is a link with the link আছে between diet in low in phytoestrogen and higher intake of alcohol is associated with an increased risk of developing breast cancer.
আরেকটা হচ্ছে সেডেন্টারি লাইফস্টাইল। আমাদের যে সেডেন্টারি লাইফস্টাইল দ্যাট ইজ অলসো রেসপন্সিবল ফর ডেভেলপমেন্ট অফ ব্রেস্ট ক্যান্সার। ওবেসিটি, ফাইনালি আমরা কি করছি, সেডেন্টারি লাইফস্টাইলের পরে ওবেসিটি হচ্ছে, সেই ওবেসিটি থেকে কি দেখা যাচ্ছে, কনভার্সন হচ্ছে স্টেরয়েড হরমোন, সেটাও একটা কারণ, রিস্ক ফ্যাক্টরস। এরপর আমরা চলে যাব মেইনলি সার্জিক্যাল অ্যানাটমিতে। এটা সবাই তোমরা পড়ে আসছো, জানো। ফার্স্টে কি ব্রেস্টের কি কি পার্ট থাকে এটা বলার কিছু নাই, চলে আসো মেইনলি যা লোবিউল is the basic structural unit of the mammary gland. Number and size of lobules may vary enormously from 10 to over 100 lobules empty via ductules into a lactiferous duct, of which there are 15 to 20 in number. এটা সবাই তোমরা অ্যানাটমি থেকে পড়ে আসছো, এটা আমরা আবার একটু রিকল করে নিচ্ছি। Each lactiferous duct is lined with a spiral arrangement of contractile myoepithelial cells and is provided with a terminal ampulla, a reservoir of milk or abnormal discharge. এখন আমরা যদি এটা দেখি, একটা নর্মাল কাট সেকশন, এটা হচ্ছে ব্রেস্টের হিস্টোলজি। এখান থেকে কি লোবিউলটাকে, একটা স্ট্রাকচার ইয়ারটাকে কাট করে নিয়ে গিয়েছে, দ্য নর্মাল লোবিউল উইথ গ্ল্যান্ড লাইনিং। আর এই কাট সেকশনে আমরা দেখতে পাচ্ছি এপিথেলিয়াল লাইনিং, সাইডে আছে হচ্ছে ফাইব্রোব্লাস্ট, দ্য নর্মাল আউটলাইন অফ দি ডাক্ট, যেটা লোবিউল, নর্মাল লোবিউলের আউটলাইন। আমরা কার্সিনোমাতে কি চেঞ্জ হয় এরপরে দেখবো, এই জন্য আমরা নর্মাল অ্যানাটমিটা দেখে নিলাম। And the ligaments of Cooper কি জিনিস সেটাও তোমরা পড়ে আসছো। আর holoconical projections of fibrous tissue filled with breast tissue, the apices of cones are attached firmly to the superficial fascia, thereby to the skin overlying the breast. এর ফলে কি হয়, ডিম্পলিং ডেভেলপ করে ডিউ টু এই কুপার্স অফ লিগামেন্ট, কখন কার্সিনোমা অফ ব্রেস্টের ক্ষেত্রে। প্যাথোলজি, যে আমরা মেইন প্যাথোলজিতে চলে আসছি, কিভাবে হচ্ছে। Breast cancer may arise from epithelium of the duct system anywhere from the nipple end to the major lactiferous duct to the terminal duct unit. সেটাকে আমরা বলছি which is in the breast lobule। এই জন্য আমরা নর্মাল অ্যানাটমিটা পড়ে আসলাম। এই ডাক্ট এপিথেলিয়াম অফ ডাক্ট সিস্টেমের যে কোনো জায়গায় হতে পারে, লোবিউলে হতে পারে। The disease may be entirely in situ, মানে in situ carcinoma or may be invasive cancer, দুটোই হতে পারে। ফার্স্ট চলে আসো কিভাবে এই চেঞ্জটা হচ্ছে। ফার্স্টে এই কাট সেকশনে আমরা দেখছি নর্মাল সেলুলার আউটলাইন, তারপরে ডাক্টাল হাইপারপ্লাসিয়া, এই যে ইনক্রিজ নাম্বার অফ সেল, পলিফারেশন হয়ে ইনক্রিজ নাম্বার অফ সেল দেখতে পাচ্ছি আমরা। এটিপিক্যাল ডাক্টাল হাইপারপ্লাসিয়া, এটিপিক্যাল সেল দিয়ে হচ্ছে, রিপ্লেস হচ্ছে। আর ডাক্টাল কার্সিনোমা ইন সিটুতে দেখা যাচ্ছে এখন পর্যন্ত বেসমেন্ট মেমব্রেন ক্রস করেনি সেলের। আর ডাক্টাল কার্সিনোমা ইন সিটু উইথ মাইক্রো ইনভেশন, দ্যাট ইজ, দেখো এই পাশ থেকে আর এই পাশ থেকে অলরেডি বেসমেন্ট মেমব্রেন ক্রস করে ইনভেশন হয়ে গিয়েছে। আর ইনভেসিভ ক্যান্সার বেসমেন্ট মেমব্রেন ক্রস করে সারাউন্ডিং টিস্যুতে ইনভলভমেন্ট হয়ে গিয়েছে, সেটাই আমরা বলছি ইনভেসিভ ডাক্টাল কার্সিনোমা। এখানে আমরা দেখতে পাচ্ছি লেফট হ্যান্ড সাইডে ডাক্টাল কার্সিনোমা ইন সিটু এন্ড লোবিউলার কার্সিনোমা ইন সাইটু। এখন যদি আমরা দেখি ডাক্টাল কার্সিনোমা ইন সাইটে, দেখো এই পাশে কাট সেকশন, এটা নর্মাল ডাক্ট, এটা সেলস ডাক্ট উইথ অ্যাবনর্মাল সেলস পলিফারেশন, বাট এটা কি করছে, বেসমেন্ট মেমব্রেনকে এখনো ক্রস করেনি, ইনসাইটু ক্যান্সার। আর লোবিউলার ইনসাইটু ক্যান্সার আমরা দেখতে পাচ্ছি এটা উইদিন দ্য সেল, এটা নর্মাল লোবিউল কাট সেকশনে নিয়ে আসছে যে অ্যাবনর্মাল সেল পলিফারেশন, কিন্তু উইদিন দ্য সেল, যেটা বেসমেন্ট মেমব্রেন ক্রস করেনি এখনো। নেক্সট ইনভেসিভ ডাক্টাল কার্সিনোমা আর ইনভেসিভ লোবিউলার কার্সিনোমা, এটাতে কি হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে ডাক্টাল একটা ছোট্ট একটা ডাক্ট কাট করে নিয়ে এসে এখানে, সেটা আমরা দেখতে পাচ্ছি কাট সেকশনটা মাইক্রোস্কোপের ভিউতে কি আসে, দেখা যাচ্ছে এই সেল পলিফারেশন হয়েছে, অনেক অ্যাবনর্মাল সেল পলিফারেশন হয়েছে এবং সেগুলো বেসমেন্ট মেমব্রেন ক্রস করে আউটসাইডে চলে গিয়েছে, ইনভেশন হয়ে গিয়েছে। আর লোবিউলার কার্সিনোমাতে আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে লোবিউল থেকে কাট করে নিয়ে আসার পরে যেটা দেখতে পাচ্ছি সেখানটাতেও বেসমেন্ট মেমব্রেন ক্রস করে এটা ইনভেসিভ ক্যান্সার ডেভেলপ করে গিয়েছে। এখন আমরা যদি ওভারঅল দেখি প্রোগ্রেশন অফ ব্রেস্ট ক্যান্সার কিভাবে হচ্ছে, নর্মাল সেল
এটিপিক্যাল হাইপারপ্লাসিয়া, এটিপিক্যাল সেল দিয়ে proliferation হয়েছে, তারপরে ইনসাইটো ক্যান্সার, দেন ইনভেসিভ ক্যান্সার, দেন মেটাস্টেটিক। ইনভেশন হয়েছিল, সেগুলো কি হচ্ছে অ্যাট লাস্ট অ্যাডিশন ব্লাড ভেসেলের সাথে ব্লাড ভেসেলস বা লিম্ফেটিক ভেসেলে এটা মেটাস্টেসিস হয়ে গিয়েছে। এরপর আমরা চলে যাব যা ডিগ্রি অফ ডিফারেন্সিয়েশন অফ টিউমার। ডিগ্রি অফ ডিফারেন্সিয়েশন দ্যাট ইজ গ্রেডিং, তোমরা অলরেডি প্যাথোলজিতে পড়ে আসছো কিভাবে গ্রেডিং করা হয়। সেটা হতে পারে ওয়েল ডিফারেন্সিয়েটেড টিউমার, মডারেটলি ডিফারেন্সিয়েটেড টিউমার এবং পোরলি ডিফারেন্সিয়েটেড টিউমার। অ্যান্ড these are the presentation. আমরা চলে যাব এখন কার্সিনোমা অফ ব্রেস্টের ক্লিনিক্যাল প্রেজেন্টেশন। ক্লিনিক্যাল প্রেজেন্টেশন কিরকম হতে পারে, একটা লাম্প, পেইনলেস লাম্প নিয়ে আসতে পারে আমাদের কাছে পেশেন্ট, নিপল ডিস্ট্রাকশন নিয়ে আসতে পারে, ডিসচার্জ, এনি ফর্ম অফ ডিসচার্জ, মেইনলি ব্লাডি ডিসচার্জ, স্কিন কন্ডিশন হতে পারে ডিম্পলিং অর ডিপ্রেস, অ্যাসিমেট্রিক সাইজ অফ দি ব্রেস্ট। তাহলে আমরা এই পিকচার দেখে যদি দেখি একটা ভিজিবল লাম্প নিয়ে প্রেজেন্ট করতে পারে, অথবা আমরা ভিজিবল লাম্প না, আমরা ক্লিনিক্যালি এক্সামিনেশন করে দেখলাম পালপেবল লাম্প, একটা লাম্প নিয়ে আসছে, ডিপ্রেসড অর ডিম্পল স্কিন, ব্লাডি ডিসচার্জ, এখানে দেখতে পাচ্ছি কালার এন্ড টেক্সচার চেঞ্জ অ্যান্ড রেডনেস, ইচিং অফ দি ব্রেস্ট, ইচিনেস নিয়ে আসছে, পেইন, অ্যাসিমেট্রিক্যাল এনলার্জমেন্ট, অ্যান্ড অনেক সময় দেখা যায় অ্যাক্সিলারি লিম্ফ নোড নিয়ে প্রেজেন্ট করে বাট তার ব্রেস্টে কোনো লাম্প থাকে না, এটাও নিয়ে আসতে পারে, অথবা ব্রেস্ট লাম্প উইথ অ্যাক্সিলারি লিম্ফ নোড, দুটো নিয়ে প্রেজেন্টেশন হতে পারে। এটা হচ্ছে অ্যাডভান্স কার্সিনোমা, কিভাবে আমাদেরকে প্রেজেন্টেশনটা নিয়ে আসে। স্টিল নাও এই ধরনের পেশেন্ট আমরা পাচ্ছি, দেখো ব্রেস্ট আলসারেশন ডেভেলপ করে গিয়েছে, ভিজিবল লাম্প, অ্যান্ড এটা রিকারেন্ট ব্রেস্ট ক্যান্সার, তার মাস্টেক্টমি করা হয়েছিল, পরবর্তীতে তার রেডিওথেরাপি দেওয়ার পরে এই পরবর্তীতে রিকারেন্স হয়ে এই প্রেজেন্টেশন নিয়ে পেশেন্ট আমাদের কাছে এসেছে ইনকমপ্লিট ট্রিটমেন্টের পরে। স্প্রেড অফ ব্রেস্ট ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার কিভাবে স্প্রেড হতে পারে আমরা অলরেডি জানি যে কি কি পাথওয়েতে ব্রেস্ট ক্যান্সার স্প্রেড হয়, এর মধ্যে লোকাল স্প্রেড, লিম্ফেটিক স্প্রেড অ্যান্ড হেমাটোজেনাস স্প্রেড। লোকাল স্প্রেড অফ ব্রেস্ট ক্যান্সার যেটা ইনক্রিজ ইন সাইজ অ্যান্ড ইনভার্স আদার পোর্শন অফ দি ব্রেস্ট, আর ওটা কি হতে পারে ইনভলভ টু স্কিন অ্যান্ড টু পেনিট্রেট দ্য পেক্টোরাল মাসেল অ্যান্ড ইভেন টু দ্য চেস্ট ওয়াল ইফ ডায়াগনোস লেট। এটা হতে পারে অপোজিট ব্রেস্টেড স্প্রেড করতে পারে, অথবা সেম ব্রেস্টের স্কিন এবং আন্ডারলাইং যে পেক্টোরাল মাসেল আছে এবং চেস্ট ওয়াল মাসেল, ইন্টারকোস্টাল মাসেলস এন্ড রিবস, এই টোটালটাই ইনভলভমেন্ট হয়ে যেতে পারে। লিম্ফেটিক মেটাস্টেসিস কিভাবে হয়, মেইনলি অকার টু দ্য অ্যাক্সিলারি এন্ড ইন্টারনাল মেমোরি লিম্ফ নোডস। আমরা জানি যে লিম্ফেটিক ড্রেনেজ অফ দি ব্রেস্ট মেইনলি যায় হচ্ছে কোথায়, ইন্টারনাল মেমোরি এন্ড অ্যাক্সিলারি লিম্ফ নোডসে, তাহলে লিম্ফেটিক মেটাস্টেসিস এখানেই হবে। টিউমার ইন দ্য posterior 1/3 of the breast are more likely to drain in the internal mammary nodes, আর যেটা anterior 2/3 সেটা চলে যাবে axillary lymph node। আর ইনভলভমেন্ট যখন হয়ে যাবে সুপ্রাক্লাভিকুলার নোড এবং কন্ট্রাল্যাটারাল লিম্ফ নোডস, তখন আমরা এটাকে ধরে নিব অ্যাডভান্স ব্রেস্ট ক্যান্সার। পিকচারে আমরা দেখতে পাচ্ছি লোব ডাক্ট ক্যান্সার, নরমাল axillary lymph nodes, lymph vessels, lymph node and lymph vessels। স্প্রেড হতে পারে আরেকটা পাথওয়ে যেটা হেমাটোজেনাস বা ব্লাড স্ট্রিমের মাধ্যমে। ইট ইজ by this route that skeletal metastasis occur. Initial spread may be via the lymphatic system. Anyway, lymphatic blood-borne metastasis হবে কোথায় কোথায়, বোনসে হতে পারে, আর কোথায় লিভার, লাংস, ব্রেন এন্ড হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ডস এন্ড ওভারিস। বোনসের কোথায় হয়, ইন অর্ডার অফ ফ্রিকোয়েন্সি, লাম্বার ভার্টিব্রা, ফিমার, thoracic vertebra, rib and skull are affected, and these deposits are generally osteolytic. তোমাদের আস্ক করা হয় যে কিভাবে লিম্ফেটিক তোমাদের টিউমার ব্রেস্ট ক্যান্সার স্প্রেড হতে পারে, লোকাল স্প্রেড, লিম্ফেটিক স্প্রেড ইন ব্লাডবোর্ন মেটাস্টেসিস। ব্লাডবোর্ন মেটাস্টেসিস বা হেমাটোজেনাস মেটাস্টেসিস কোথায় হয় সেটা আস্ক করা হয়। এর মধ্যে বোনসের এই কোথায় ফার্স্টে যায়, কোন বোনসে যায় সেটাও আস্ক করা হয় ডিউরিং ভাইবা লাম্বার ভার্টিব্রাতে। আর মেটাস্টেসিস অলসো অকার্স লিভার, লাং, ব্রেন, সিস্টেমিক যে অর্গান যাচ্ছে সেগুলো তোমাদের মনে রাখতে হবে। এরপরে চলে আসে আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন করে ব্রেস্ট ক্যান্সার ডায়াগনোসিস, ক্লিনিক্যাল এক্সামিনেশন করলাম বা ট্রিপল অ্যাসেসমেন্ট কি জিনিস সেটা আমরা অলরেডি বিনাইন ব্রেস্ট ডিজিজের বেলায় পড়ে ফেলেছি ব্রেস্ট লাম্প পড়ার সময়। ট্রিপল অ্যাসেসমেন্ট কি জিনিস তারপর আরেকবার বলছি। ট্রিপল অ্যাসেসমেন্টে 3 হেডলাইন, ওয়ান ইজ ক্লিনিক্যাল এক্সামিনেশন দ্যাট ইজ হিস্ট্রি অ্যান্ড এক্সামিনেশন, সেকেন্ড হেডলাইন হচ্ছে ইমেজিং,
আল্ট্রাসাউন্ড এন্ড ম্যামোগ্রাফি। আল্ট্রাসাউন্ড আমরা কখন করব? লেস দেন হচ্ছে 40 ইয়ার্স অফ এজ এন্ড মোর দেন 40 ইয়ার্স অফ এজ আমরা কখন ম্যামোগ্রাম করব। এন্ড প্যাথোলজি কিভাবে আইডেন্টিফাই করব? ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি আর কোর কাট বায়োপসি আর ট্রু কাট বায়োপসি। এখন আমরা কোর বায়োপসিটাই মেইনলি করে থাকি, ট্রু কাট বায়োপসিটা যেটা বেটার অর মোর অ্যাকুরেট ডায়াগনোসিস দিবে আমাদের দেন এফএনএসি। সো এই যে ট্রিপল অ্যাসেসমেন্ট করে আমরা ফাইনালি যে ডায়াগনোসিসটা করছি কার্সিনোমা অফ দি ব্রেস্ট, সেটা আমরা কনফিডেন্টলি 95% অফ কেসেস আমরা ওটা ডায়াগনোসিসটা কনফার্ম বলতে পারি। এখন এটা আল্ট্রাসাউন্ড পিকচার আর এটা হচ্ছে ম্যামোগ্রাফিক পিকচার। আল্ট্রাসাউন্ডের বেলায় দেখো এই যে এটা আমরা হিস্টোলজি যদি চিন্তা করি, এটা হচ্ছে স্কিনের জাস্ট নিচে যে ব্রেস্ট টিস্যু, সেখানে দেখা যাচ্ছে একটা ইরেগুলার আউটলাইন মার্জিন, একটা শ্যাডো দেখা যাচ্ছে, লেশন দেখা যাচ্ছে। এটা আমরা আল্ট্রাসাউন্ড ভিউতে আমরা যদি এটা আউটলাইনটা নর্মাল হতো মানে ওয়েল ডিফাইন্ড হতো, তাহলে আমরা চিন্তা করতাম বিনাইন ব্রেস্ট লাম্প। যেহেতু ইরেগুলার, ইন দ্যাট কেস আমরা চিন্তা করছি এটা মেবি ব্রেস্ট ক্যান্সার। ম্যামোগ্রাফিক ভিউতে কিরকম অ্যাপিয়ারেন্স আসে সেটা দেখে রাখো। এরপর আমরা চলে যাব স্টেজেস অফ ব্রেস্ট ক্যান্সার। আমরা ব্রেস্ট ক্যান্সার কিভাবে স্টেজিং করতে পারি। স্টেজিং এর বিভিন্ন সিস্টেম আছে, এর মধ্যে টিএনএম সিস্টেম আর একটা হচ্ছে ম্যানচেস্টার সিস্টেম ইন কেস অফ ব্রেস্ট ক্যান্সার। তাহলে আসো আমরা টিএনএম ক্লাসিফিকেশনটা বা স্টেজিংটা শিখে নেই কিভাবে করতে হয়। টি ফর টিউমার সাইজ, দ্যাট ইজ সাইজ অফ প্রাইমারি টিউমার। ব্রেস্ট ক্যান্সারের যে টিউমার মানে যে প্রেজেন্টেশন, সেটার সাইজটা কতটুকু, সেটার উপরে আমরা ক্যাটাগরাইজ করতে পারি। Nodal status indicates presence or absence of cancer cell in lymph nodes, আর metastasis, সেটা metastasis present or not, এর উপরে আমরা টিএনএম ক্লাসিফিকেশন করে থাকি এবং স্টেজিং করতে পারি 0 to 4। এখন টিএনএম স্টেজিং এর টি স্টেজিং যেটা আমরা কিভাবে করি, T1, T2, T3 and T4। T1 আমরা কখন বলবো? যখন টিউমার সাইজ less than 2 centimeter, 2 or less। T2 বলবো 2 to 5 centimeter and T3 5 centimeter or more। and T4 কখন বলবো? T4 বলবো any size of tumor growing into the chest wall এবং ইনভলভ করে যাচ্ছে স্কিন and any size and হচ্ছে chest pectoral muscle। এখন আমরা এই টিএনএম স্টেজিং এর টিটা মোটামুটি বলে ফেলেছি। ইন শর্ট, তোমাদের অত ডিটেলস লাগবে না। আমরা এরপরে চলে আসি টিউমারের পরের যেটা নোডাল স্ট্যাটাস। নোডাল স্ট্যাটাস N0 নো রিজনাল লিম্ফ নোড মেটাস্টেসিস, N1 পালপেবল মোবাইল ইনভলভড ইপসিলেটারাল অ্যাক্সিলারি নোডস, মানে যেই সাইডের ব্রেস্ট ক্যান্সার সেই সাইডের অ্যাক্সিলারি মোবাইল অ্যাক্সিলারি লিম্ফ নোড যদি আমরা পাই তখন N1। আর যদি ফিক্সড হয়ে যায় ইপসিলেটাল অ্যাক্সিলারি নোড তখন N2। আর N3 বলছি আমরা ইপসিলেটাল ইন্টারনাল মেমোরি নোড অথবা অপোজিট অ্যাক্সিলারি লিম্ফ নোড অর সুপ্রাক্লাভিকুলার যদি ইনভলভমেন্ট হয়। M যেটা মেটাস্টেসিস, M0 নো এভিডেন্স অফ মেটাস্টেসিস, M1 আমরা বলছি ডিস্টান্স মেটাস্টেসিস প্রেজেন্ট। ম্যানচেস্টার স্টেজিং আমরা কিভাবে করি? দেখো স্টেজ 1 টিউমার কনফাইন্ড টু দ্য ব্রেস্ট and not adherent to the pectoral muscle or chest wall. Stage 2 primary tumor as in stage 1 with additional mobile ipsilateral lymph node. And stage 3 skin involvement larger than the tumor and tumor fixed to pectoral muscle but not to the chest wall, fixed lymph nodes in axilla, axilla te fixed lymph node thakbe। আর stage 4 distant metastasis present, that is spread either bloodborne, lymphatic or invasion of skin beyond supraclavicular node, involvement of opposite breast, bones, brain, lung or liver involvement, যে কোনো জায়গায় যদি ইনভলভমেন্ট হয় ডিস্ট্যান্ট মেটাস্টেসিস থাকে তখন আমরা বলবো স্টেজ 4। স্টেজিং বলা হয়েছে। তাহলে আমরা মোটামুটি স্টেজিং করে ফেললাম। এরপরে আমাদের নেক্সট পার্টটা কি? ডায়াগনোসিস হয়ে গিয়েছে, স্টেজিং হয়ে গিয়েছে। এরপরেরটা পার্টটা হচ্ছে ম্যানেজমেন্ট অর ট্রিটমেন্ট অফ ব্রেস্ট ক্যান্সার। এই ট্রিটমেন্ট অর ম্যানেজমেন্ট অফ ব্রেস্ট ক্যান্সার ডিপেন্ডস আপন কি
স্টেজেস অফ দ্য ডিজিজ, কোন স্টেজে পেশেন্ট আমাদের কাছে আসছে তার উপর ডিপেন্ড করবে আমাদের ব্রেস্ট ক্যান্সারের ম্যানেজমেন্ট। আর আমরা ব্রেস্ট ক্যান্সারের ম্যানেজমেন্ট করে থাকি মাল্টি ডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচের মাধ্যমে। অনলি ওয়ান ডিসিপ্লিন এই ব্রেস্ট ক্যান্সারের ট্রিটমেন্ট দিতে পারে না। তার মধ্যে এই মাল্টি ডিসিপ্লিনারি টিমের মধ্যে কারা কারা থাকবে? সার্জন হতে পারে, জেনারেল সার্জন, ব্রেস্ট সার্জন, প্লাস্টিক সার্জন অ্যান্ড অঙ্কো সার্জন। আর সেকেন্ড যেটা, যারা রেডিও অঙ্কোলজিস্ট এর মধ্যে আবার আছেন মেডিকেল অঙ্কোলজিস্ট যারা কেমোথেরাপি দিয়ে থাকেন, রেডিয়েশন অঙ্কোলজিস্ট, আর কারা থাকবেন? রেডিওলজিস্ট যারা ডায়াগনোসিসে হেল্প করছে আমাদের, হিস্টোপ্যাথোলজিস্ট, আর কারা? এরপরে আরেকটা হচ্ছে একটা হচ্ছে রেডিওলজিস্ট যেটা রেডিওলজিক্যাল এক্সামিনেশনে হেল্প করছে, আর একটা প্যাথোলজিস্ট যেটা হিস্টোপ্যাথোলজিস্ট। পার্ট বললাম দুটো একসাথে হয়ে গিয়েছিল। তাহলে প্যাথোলজিস্ট হেল্প করছে, রেডিওলজিস্টও হেল্প করছে। আর কারা হেল্প করবে? নার্সেস, ব্রেস্ট কেয়ার নার্স থাকবে, তারা আমাদের এই মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচের মধ্যে পড়বে। তাহলে এই অল ডিসিপ্লিন মিলে আমরা ব্রেস্ট ক্যান্সার ম্যানেজমেন্ট দিব। সার্জন, অঙ্কোলজিস্ট, প্যাথোলজিস্ট, রেডিওলজিস্ট অ্যান্ড ব্রেস্ট কেয়ার নার্সেস। অ্যান্ড আমরা কি বললাম? ডিপেন্ডস, ব্রেস্ট ক্যান্সার ম্যানেজমেন্ট ডিপেন্ডস করছে স্টেজেস অফ দি ডিজিজ। কোন স্টেজেস আমরা যে বললাম, স্টেজ 0 to 4, এই স্টেজের মধ্যে কোন স্টেজে পেশেন্ট আমাদের কাছে আসছে তার উপরে ডিপেন্ড করবে। তাহলে তোমরা মেইন হেডলাইন গুলো মনে রাখবে। Options or modalities of treatment of breast cancer. First, একটা হতে পারে সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি, হরমোন থেরাপি, ইমিউন থেরাপি। These are the modalities of treatment. Surgery, chemotherapy, radiotherapy, hormone therapy, immune therapy. আর আমরা বিফোর ট্রিটমেন্ট আরেকটু করে থাকি, কোর কাট বায়োপসি করার ওর সাথে সাথে রিসিপ্টর স্ট্যাটাস দেখে ফেলি ব্রেস্টের, যেটা তোমাদের আস্ক করতে পারে কি কি রিসিপ্টর আছে। ব্রেস্ট ক্যান্সার রিসিপ্টর যেগুলো আমরা দেখে থাকি এর মধ্যে একটা হচ্ছে ER, estrogen receptor, progesterone receptor, that is PR receptor, and HER2. তোমাদের রিটেন কোশ্চেনে অলরেডি চলে আসছে অ্যাব্রিভিয়েশন, ER means what, PR means what, HER2 means what. HER2 human epidermal growth factor receptor 2, এটা মনে রাখতে হবে, estrogen receptor, progesterone receptor। এখন চলে আসো ব্রেস্ট ক্যান্সারের ট্রিটমেন্ট অ্যাকর্ডিং টু স্টেজ আমরা কিভাবে দিয়ে থাকি। এর মধ্যে TNM স্টেজ 0 যদি নিয়ে প্রেজেন্ট করে তাহলে দেখো সার্ভিলেন্স তোমাদের এত কঠিন ভাবে মনে রাখার দরকার নেই। জাস্ট যদি ডাক্টাল কার্সিনোমা ইন সিটু নিয়ে প্রেজেন্ট করে তখন আমরা কি করতে পারি? ওটা লাম্পেক্টমি। লাম্পেক্টমি আমরা মেইনলি বলি না, এটা লোকিয়াফর্ম, আমরা বলবো হোয়াইট লোকাল এক্সিশন করব। হোয়াইট লোকাল এক্সিশন একটা টার্ম যেটা ব্রেস্ট কনজার্ভিং সার্জারিতে আমরা ইউজ করি। হোয়াইট লোকাল এক্সিশন ইফ ডাক্টাল কার্সিনোমা ইন সিটু ইন ওয়ান এরিয়া, মোর দেন ওয়ান এরিয়াতে আমরা ব্রেস্ট কনজার্ভিং করতে পারি, বাট এর চেয়ে বেশি হলে আমরা চলে যাব মাস্টেক্টমিতে। তোমাদের এত কঠিন করে মনে রাখার দরকার নাই। ডাক্টাল কার্সিনোমা ইন সিটু, হোয়াইট লোকাল এক্সিশন। আমরা আর কি করতে পারি? রেডিওথেরাপি, হরমোন থেরাপি, যদি রিসিপ্টর স্ট্যাটাস যেটা বললাম এস্ট্রোজেন রিসিপ্টর বা রিসিপ্টর স্ট্যাটাস পজিটিভ থাকে তখন আমরা 5 ইয়ার্স হরমোন থেরাপি দিতে পারি। তারপরে কি করবো আমরা? ব্রেস্ট ক্যান্সার ট্রিটমেন্ট যেটা স্টেজ 1 and 2, 1 and 2 এর ট্রিটমেন্ট কি, যেটা আর্লি ব্রেস্ট ক্যান্সার আমরা বলে থাকি। আর্লি ব্রেস্ট ক্যান্সার স্টেজ 1 and 2 মেইনলি, এটা আমরা করতে পারি সার্জিক্যাল অপশন। সার্জারির মধ্যে 2 হেডলাইন, একটা ব্রেস্ট কনজার্ভিং সার্জারি আর একটা হতে পারে মাস্টেক্টমি, দুটোই করা যেতে পারে। ব্রেস্ট কনজার্ভিং সার্জারি দ্যাট ইজ ব্রেস্ট আমরা প্রিজার্ভ করব, তার মানে কি করব? টিউমারটাকে ফেলবো উইথ অঙ্কোলজিক্যাল ক্লিয়ারেন্স, মানে ওই টিউমারটার সাথে অ্যাডিশনাল হেলদি মার্জিন সহ অ্যাটলিস্ট 1 সেন্টিমিটার হেলদি মার্জিন সহ আমরা ফেলবো। এটা হচ্ছে অঙ্কোলজিক্যাল ক্লিয়ারেন্স, আমাদের ফার্স্ট এইম এটা। তারপরে আমরা কি করব? সেটাকে ক্লোজার করব বাই অঙ্কোপ্লাস্টিক প্রিন্সিপাল, মানে প্লাস্টিক সার্জিক্যাল প্রিন্সিপালে। তাহলে এটা হচ্ছে ব্রেস্ট কনজার্ভিং, মানে ব্রেস্ট প্রিজার্ভ করে আমরা করছি। আর একটা অপশন হচ্ছে মাস্টেক্টমি, পেশেন্ট টু উইশ, পেশেন্ট যদি চায় তখন আমরা এটা করব। পেশেন্ট টু উইশ আমাদের প্রেফারেন্স দিতে হবে। আরেকটা সাথে কি করব? ম্যানেজমেন্ট অফ এক্সিলা, যেহেতু 1-2 তে এক্সিলারি লিম্ফ নোড ইনভলভমেন্ট থাকতে পারে, সেক্ষেত্রে আমরা এক্সিলারি ডিসেকশন করব বা ক্লিয়ারেন্স করব। ফলোড বাই আমাদের কি করতে হবে? অ্যাডজুভেন্ট কেমোথেরাপি,
রেডিওথেরাপি, হরমোন থেরাপি বা ইমিউন থেরাপি অ্যাকর্ডিং টু নিডেড। স্টেজ 3 বেলায় আমরা ইউজুয়ালি ফার্স্টে নিউ অ্যাডজুভেন্ট থেরাপি দিয়ে থাকি। নিউ অ্যাডজুভেন্ট থেরাপি মানে আমরা কেমোথেরাপি এন্ড রেডিওথেরাপি বা কেমো রেডিয়েশন দিব বিফোর সার্জারি। তারপরে এই টিউমারটা ডাউন স্টেজ হবে, মানে হচ্ছে আমাদের সাইজ শ্রিঙ্ক করে যাচ্ছে, কমে আসছে। তারপরে আমরা ফলোড বাই অপশনে যাব সার্জারি, দেন রেডিওথেরাপি, দেন কেমোথেরাপি, রেডিওথেরাপি অ্যান্ড হরমোন থেরাপি। ওটা রিসিপ্টর স্ট্যাটাসের উপরে নির্ভর করবে, সেটা পজিটিভ আছে অর নট। তোমরা শুধু হেডলাইন বলতে পারলেই হবে। স্টেজ ওকে, আমরা ট্রিটমেন্ট কমপ্লিট করেছি। তোমাদের এটা লাগবে না, অলরেডি ইন শর্ট বলে ফেলেছি। আমি তোমাদের জন্য আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ব্রেস্ট স্ক্রিনিং। কোথাও কোথাও টেবিল ভাইবা টাস্ক করা হয় বা রিটেন কোশ্চেন আসতে পারে যে হচ্ছে ব্রেস্ট স্ক্রিনিং আমরা কিভাবে করে থাকি, এবং নিজেদের জন্যও লাগবে। ব্রেস্ট স্ক্রিনিংটা কি জিনিস, মানে এনি স্ক্রিনিং টেস্ট অর এক্সাম used to find a disease like cancer in people who do not have any symptoms, সেটাকে আমরা বলে থাকি স্ক্রিনিং। এইমিংটা কি আমাদের স্ক্রিনিং এর? এইমিং অ্যাট রিডাকশন অফ মর্টালিটি অ্যান্ড মরবিডিটি। তাহলে আমাদের ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং এর কিছু মডালিটি টুলস আছে। টুলস গুলোর মধ্যে কি? One is cell breast examination, another one is clinical breast examination, mammography, ultrasonogram কে এখন আমরা টুলস বলছি না, এটা হেল্প করছে ম্যামোগ্রাফির সাথে অ্যাডিশনালি, এন্ড এমআরআই। এমআরআই আমরা কখন করব? হাই রিস্ক পেশেন্টদের বেলায়। তাহলে আমরা একটা করে চলে আসি। ফার্স্ট ওয়ান ইজ, আগে গাইডলাইনটা পড়ে নেই, তারপরে আমরা এক একটা টুল পড়ে নিব। ফার্স্ট গাইডলাইনটা কি? এজ যখন 20 হয়ে যাবে তখন থেকেই এভরি মান্থলি আমাদের সেলফ ব্রেস্ট এক্সামিনেশন করতে হবে, আর ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন করা হবে এভরি 3 ইয়ারলি। এই ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন ডান বাই ডক্টর অর সার্জন, যেই হোক না কেন, বা হেলথ কেয়ার ব্রেস্ট কেয়ার নার্স স্পেশালি ট্রেইনড আপ করা, তিনি করবেন। আর এজ 40+ হয়ে গেলে আমরা ম্যামোগ্রাম করব অ্যানুয়ালি, এন্ড হাই রিস্ক পেশেন্টদের বেলায় ম্যামোগ্রাফি প্লাস এমআরআই অ্যানুয়ালি করব। সেটা কখন স্টার্ট করা হবে? বয়স যখন 30 হবে, 30+ তখন থেকে। এখন আমরা চলে আসি সেলফ ব্রেস্ট এক্সামিনেশন। সেলফ ব্রেস্ট এক্সামিনেশন আমরা করব এভরি মান্থ, প্রতি মাসে। মিনিস্ট্রেটিং ওমেনদের বেলায় তারা
যখন মিনিস্ট্রেশনের 7 থেকে 10 দিন পরে আমরা এক্সামিনেশন করব। কিভাবে করতে পারি সেলফ ব্রেস্ট এক্সামিনেশন? এভাবে সার্কুলার ম্যানারে একটা ওয়েস্ট প্যাটার্ন, আরেকটা হচ্ছে আপ এন্ড ডাউন, এই প্যাটার্নে আমরা করে থাকি, কিন্তু আমরা মেইনলি সার্কুলার প্যাটার্নটাই করে থাকি কমনলি। এটা আমরা করব। প্রথমে আমরা আনড্রেসড হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে দেখব হচ্ছে বোথ ব্রেস্টে কোনো অ্যাসিমেট্রি আছে কিনা, বা ভিজিবল কোনো কালার চেঞ্জ, নিপল রিট্রাকশন, বা হচ্ছে কোনো ভিজিবল লাম্প আছে কিনা, কোনো অ্যাসিমেট্রি আছে কিনা। দেন আমরা কি করব, লাইন পজিশন এক্সামিনেশন করব, লেফট ব্রেস্ট বাই রাইট হ্যান্ড, রাইট ব্রেস্ট বাই লেফট হ্যান্ড। এবং ব্রেস্ট এন্ড অ্যাক্সিলা কতটুকু এক্সামিনেশন করব, আপ টু ক্ল্যাভিকল, কলার বোন থেকে ব্রেস্টের এক্সটেনশন যতটুকু আছে ততটুকু আমরা কি সার্কুলার ম্যানারে ঘুরিয়ে ঘুরিয়ে দেখব কোনো লাম্প আমাদের হাতে লাগে কিনা। দেন ফাইনালি আমরা যখন নিপলের কাছে চলে আসব তখন নিপলকে প্রেস করব ইন্ডেক্স ফিঙ্গার এন্ড থাম দিয়ে, দেখব কোনো ডিসচার্জ প্রেজেন্ট অর নট। এটা আমরা করতে পারি গোসলের সময়ও, শাওয়ার ডিউরিং বাথ, তখন এটা ভালো বোঝা যায়। আর ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন আমরা অলরেডি বলে ফেলেছি, করব কখন, 3 ইয়ারলি বাই ক্লিনিশিয়ান। আর ম্যামোগ্রামের কথা বলে ফেলেছি। ম্যামোগ্রাম আমরা করব বয়স 40 হওয়ার পর থেকে এভরি ইয়ারলি, ইফ নট পসিবল 1 to 2 ইয়ারলি। যেটা আমাদের মতো কান্ট্রিতে এভরি ইয়ারলি ম্যামোগ্রাম পসিবল না, ইভেন যেটা নাকি থানা আমাদের কান্ট্রি সাইডে যেখানে ম্যামোগ্রাম মেশিন নেই ওইখানেও পসিবল না, ইন দ্যাট কেস আমরা 1-2 ইয়ারলি বা 3 ইয়ারলি ম্যামোগ্রাম করতে পারি। ম্যামোগ্রাম কেন ইম্পর্টেন্ট? ক্যান ডেমনস্ট্রেট microcalcification smaller than 100 microgram. এটা mainly 1 to 2 years before noted by cell breast examination বা clinical breast examination এর আগেই এটা ডিটেক্ট করতে পারে ম্যামোগ্রাম, যেটা আমাদের ইসে পারে না। এই জন্য ম্যামোগ্রাম এত ইম্পর্টেন্ট। দুটো ভিউ আছে, মিডিওলেটারাল ভিউ এন্ড ক্রেনিওকর্ডাল ভিউ, আমরা ম্যামোগ্রাম করে থাকি। আর যেটা বলেছিলাম এমআরআই করব, এমআরআই কখন করব? এমআরআই করব এট দ্য এজ অফ, স্টার্ট করব এজ অফ 30। হাই রিস্ক পেশেন্টদের ক্ষেত্রে এমআরআই আমরা করব। এবং কারা হাই রিস্ক পেশেন্ট? হাই রিস্ক পেশেন্ট হচ্ছে যাদের জিন মিউটেশন আছে, দ্যাট ইজ BRCA1 and 2 মিউটেশন আছে, ফার্স্ট ডিগ্রি রিলেটিভ of BRCA carrier but untested, and radiation to chest when aged 10 to 30 years. একটা হিস্ট্রি আছে, তার ছোটবেলায় হস্কিন্স ডিজিজের জন্য চেস্টে রেডিওথেরাপি দেওয়া হয়েছে, তখন আমরা এমআরআই করব। আর জিন মিউটেশন যদি থাকে তখন করব। আরেকটা কখন করব? ফার্স্ট ডিগ্রি রিলেটিভস এর BRCA মানে ব্রাকা জিন ক্যারিয়ার বাট এখনো টেস্ট করা হয়নি, পসিবিলিটি ধরে নেওয়া হয়েছে, তাদের ক্ষেত্রে তারা হচ্ছে হাই রিস্ক পেশেন্ট, মানে ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ। ফ্যামিলির মধ্যে হতে পারে ম্যাটারনাল সাইডের সিস্টার, তার বোন হতে পারে, খালা হতে পারে ম্যাটারনাল সাইডের, যদি পজিটিভ থাকে, মায়ের যদি হয়ে থাকে, সেই ক্ষেত্রে তারা হাই রিস্ক পেশেন্ট, তাদের ক্ষেত্রে আমাদের এমআরআই করতে হবে। এবং এমআরআই আমরা স্টার্ট করব বয়স 30-এর সাথে সাথে। তাহলে ব্রেস্ট স্ক্রিনিং ইম্পর্টেন্ট কেন? আমাদের আর্লি ডিটেকশনের জন্য। আর্লি ডিটেকশন যদি আমরা করতে পারি তাহলে এই ব্রেস্ট ক্যান্সারের সার্ভাইবিলিটি রেট আমরা অনেক বেশি হবে, সেক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট এবং আমরা ব্রেস্ট কনজারভেশন করতে পারবো। সো MBBS লেভেলের জন্য তোমাদের জন্য এতটুকু, এর চেয়ে বেশি তোমাদের লাগবে না ব্রেস্ট ক্যান্সার, এতখানি জানলেই হবে। তো আমরা এখানে ক্লাস আজকে শেষ করে দিচ্ছি, যেহেতু এই পর্যন্ত শেষ হয়ে গিয়েছে, মাঝে একবার ডিসকানেক্ট হয়ে গিয়েছিল, সরি। যাই হোক, আমাদের কার্সিনোমা ব্রেস্ট ক্লাস আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ অল।